এসডি অফিসিয়াল। ইন্টারভিউ নিতে গিয়ে নিজের সামনে বসা প্রার্থীকে দেখে চমকে যায় নীল, সাথে সেই প্রার্থীও চমকে যায়। এতদিন পর এভাবে এবং এ অবস্থায় যে তাদের আবারও দেখা হবে এমনটা কেউ কল্পনাতেও ভাবেনি। মেয়েটা ধরে নিয়েছে যে তার চাকরি আর বোধহয় হচ্ছে না, শুধুমাত্র কম অপমানে ছাড়া পেলেই সে বাঁচে। কিন্তু তাকে অবাক করে দিয়ে নীল তাকে স্বাগত জানিয়ে স্বাভাবিকভাবেই তার ইন্টারভিউ নিতে শুরু করলো। নীলকে এত স্বাভাবিক দেখে অহনা নিজেই অবাক হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। অতঃপর দ্রুত নিজেকে স্বাভাবিক করে নিয়ে ইন্টারভিউ শেষ করলো। অহনা অবাক হলো এটা দেখে যে তাকে নিয়ে নীলের অনেক বড় একটা অন্ধকার অতীত থাকা সত্ত্বেও কত সহজে তার ইন্টারভিউ নিয়ে নিল নীল। কিন্তু কেন এমন করলো সে? নীলের জায়গায় অন্য কেউ থাকলে নির্ঘাত অহনার মুখ দেখার সাথে সাথে বের করে দিত ইন্টারভিউ থেকে। ইন্টারভিউ শেষে নীল অহনাকে বলল, আপনার সবকিছু মোটামুটি ঠিকই আছে, তবুও আমি উপর মহলের কাছে নিজে যেয়ে আপনার জন্য সুপারিশ করব। এবার আপনি আসতে পারেন, ধন্যবাদ। অহনা বেরিয়ে যাচ্ছে। ওর খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল নীল কেন এমন করলো, তার উপর কেন দয়া করলো, কেন তাকে শুরুতেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল না, কেন কোনো প্রতিশোধ নিল না। অহনার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নীল ভাবতে লাগলো, কয়েক বছর আগের সেই দিনের কথা, 5 বছর আগে। আমি তোমাকে ভালোবাসি অহনা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি ভালোবাসি না তোকে। নিজের দিকে তাকিয়ে একবার দেখেছিস? আর আমাকে দেখ। তাছাড়া তুই একটা অনাথ, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? অ্যাসাইনমেন্ট তোকে দিয়ে করানোর জন্য কিছুদিন কিনা তোর সাথে একটু ঘুরেছি, অমনি তুই আমাকে প্রপোজ করার স্পর্ধা দেখিয়ে দিলি, নিজের যোগ্যতা ভুলে গেলি। বিশ্বাস করো, আমি সাথে সাথে অহনা খুব জোরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল নীলয়ের গালে আর বলল, তুই নিজের সীমা অতিক্রম করে ফেলেছিস। উচিত শাস্তির জন্য অপেক্ষা কর, শীঘ্রই সেটাও পেয়ে যাবি। কোটিপতি বাবার একমাত্র মেয়ে হওয়ায় আইনকে পর্যন্ত নিজের আওতাধীন মানত অহনা। একবার কারো উপর রেগে গেলে আর কোনো নিস্তার নেই তার। তার উপর তার তৎকালীন প্রেমিক ছিল এলাকার এক নামকরা গুন্ডা। ফলাফল যা হবার তাই হলো। সেদিন সন্ধ্যায় নীল প্রাইভেট থেকে মেসে ফেরার পথে আচমকা পেছন থেকে মাথায় অনেক জোরে আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর নিজেকে একটা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সামনে দেখে অহনা আর তার গুন্ডা প্রেমিক রাকিন। সেদিন ওই সামান্য প্রপোজের ওসিলায় তাকে অহনা আর রাকিন দুজনে মিলে নিজেদের বিনোদনের খায়েশ মেটাতে রড দিয়ে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। হয়তো নীলকে ওরা মিলে ওই বাসায় জানেই মেরে ফেলত, যদি কিনা তখন মায়া চিৎকার করে কে চিল্লায় ওখানে বলে ডাকনা দিত বাসার বাইরে থেকে। মায়ের গলা শুনে অহনা হাত থেকে রড ফেলে দিয়ে মুখ বিরক্তির রেশ টেনে নীলের দিকে তাকিয়ে বলল, আজ ভাগ্যের জন্য তুই বেঁচে গেলি এমনটা ভাবার কোনো কারণ নেই, বরঞ্চ আমরা তোকে প্রাণ ভিক্ষা দিলাম। এই বলে চলে যেতে নেয় অহনা। তখন ওর বয়ফ্রেন্ড বলে, ওয়েট বেবি, এই ছোট লোকটাকে শেষবারের মতো একটা শিক্ষা দিয়ে নেই। বলে রাকিন শেষবারের মতো নীলের রক্তাক্ত গালে সজোরে একটা থাপ্পড় মেরে অহনার হাত ধরে পালিয়ে গেল পেছনের রাস্তা দিয়ে। মায়াও প্রাইভেট পড়িয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। নীলের আত্মচিৎকার শুনে মায়া নিজেও চিৎকার করতে করতে এসে দেখে নীলকে। এরপর তাড়াতাড়ি ওকে বাঁধনমুক্ত করে জড়িয়ে ধরতেই নীল ব্যথায় আহ বলে ওঠে। এরপর মায়া ওকে ধীরে সুস্থে হাসপাতালে নিয়ে যায়। প্রায় 6 মাস লাগে নীলের সুস্থ হতে। সোমবারে সেমিস্টার পরীক্ষা নীল দিতেই পারেনি। তো যাই হোক, কয়েকদিনের মধ্যেই অহনার চাকরি কনফার্ম হয়। নির্ধারিত দিনে সে অফিসে যায় কাজে যোগদান করতে।
অফিসের একদম প্রথম দিন থেকেই নীলকে ওর খুবই আকর্ষণীয় লাগে। সে ভুলে যায় যে নীল আগে কি ছিল এবং তার সাথে ও কি কি করেছিল। এই কয়েকদিন নীলের সাথে একান্তে কথা বলার সুযোগ পায়নি সে, আজ পেয়েছে। অফিসের কাজ শেষ, কয়েকটা ডকুমেন্টস চেক করে সিগনেচার করার জন্য অপেক্ষা করছে নীল, যেটা অহনা নিয়ে আসবে। অফিসে পিয়ন ছাড়া আর কেউ নেই। তাছাড়া তাদের অফিসটা একটা মাত্র ফ্লোর নিয়ে গঠিত। অহনা ফাইল চেক করার জন্য দিল নীলকে। নীল চেক করা শেষ হলে এবার অহনাকে যেতে বলল এবং সাথে নিজেও যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। হঠাৎ অহনা বলে উঠল, কেন আমাকে চাকরিটা দিলে নীল? আমাকে তো অপমান করে বের করে দেওয়া উচিত ছিল তোমার। আমাকে সেদিন প্রাণ ভিক্ষা দিয়েছিলে না তোমরা, তাই সেটার প্রতিদান হিসেবে ন্যূনতম এতটুকু করা আমার দায়িত্ব ছিল। লজ্জায় অহনার মাথা নিচে হয়ে গেল। নীল এবার প্রশ্ন করল, তোমার অবস্থা কেমন? ভালো আছো তো? হাই ক্লাস পরিবারে বিয়ে করতে পেরেছো তো নিজের চয়েস মতো? আমি পালিয়ে রাকিনকে বিয়ে করায় বাবার সম্মান ধুলোয় মিশে যায়, তাই আমাকে ত্যায্য করে বাবা। আমার ছেলেটা হওয়ার পরপরই একদিন খবর পাই যে রাকিন বিরোধী দলের সাথে ঝামেলা করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছে। জমানোর টাকাও শেষ হয়ে যায় কিছুদিনের মধ্যেই। অনেক জায়গায় ঘোরাঘুরি করেও একটা চাকরি পর্যন্ত পাইনি আমি। সবাই শুধু এই দেহটা চায়। শেষ পর্যন্ত তুমি আমায় বাঁচালে নীল। নীল মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যেতে নেয় এবং ঠিক তখনই অহনা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও নীল, আমি নিজের কর্মের জন্য অনুতপ্ত। তোমার অত বছর আগের ভালোবাসার অফার আমি আজ অ্যাকসেপ্ট করেছি। সাথে সাথে নীল অহনাকে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, সামনের শুক্রবারে আমি ঢাকার ব্রাঞ্চে জয়েন করেছি। আমি আশা করছি না, বরং নিশ্চিত যে আমাদের আর কখনোই দেখা হবে না। আর তাছাড়া আমি বিবাহিত। নীল যেতে করেননি। উনি নিজেও মনে প্রাণে বিশ্বাস করেন যে মায়া কোনো ভুল পদক্ষেপ কখনোই নিতে পারে না।